আজকে কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার কমন কিছু কোয়েশ্চেন নিয়ে। এরকম অনেক কোয়েশ্চেন আমাকে অনেকে করে থাকে, তো সেই কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করবো। শুরুতে যে কোয়েশ্চেনটা সব থেকে বেশি করা হয় যে কোন কোচিং করব, এই শুরুর দিকে এই প্রশ্নটা খুবই বেশি গুরুত্ব বহন করে যে আমি কি অনলাইন কোচিং করব নাকি আমি অফলাইন কোচিং করব। এক্ষেত্রে বেশ কিছু সুবিধা এবং অসুবিধা উভয় কোচিং এর আছে। প্রথমেই সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন আমি যদি অনলাইন কোচিং এর ক্ষেত্রে বলি, অনলাইন কোচিং এর বেশ কিছু সুবিধা আছে। সাপোজ এর মধ্যে প্রধান সুবিধা হলো অনলাইন যে ক্লাসগুলা, সেই ক্লাসগুলো অনেক বেশি ডিটেলস হয়, মানে ডিটেইল হয় এবং অনেক বেশি ডিটেলস ক্লাসগুলোতে পাওয়া যায়। পাশাপাশি তুমি চাইলে এই ক্লাসগুলো বারবার দেখতে পারো, রিওয়াইন্ড করে করে যে জায়গাগুলোতে তোমার সমস্যা আছে তুমি একই ক্লাস যতবার ইচ্ছে দেখতে পারো, সবসময় তোমার কাছে থেকে যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হলো যে অনলাইন ক্লাসের কোয়ালিটি অফলাইন ক্লাসের তুলনায় একটু বেটার হয়। বাট অফলাইন ক্লাসের সুবিধাগুলো কি কি? অফলাইনে তুমি একটা ইন্টারেক্টিভ ক্লাস পাচ্ছ, সেই ক্লাসের মধ্যে শিক্ষক সরাসরি উপস্থিত আছে, তোমার ক্লাসমেটরা আছে, অর্থাৎ এই ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ এবং তুমি চাইলেই অফলাইন ক্লাস থেকে নিজেকে ডিট্যাচ করে ফেলতে পারো না, যেটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে সম্ভব। অনলাইন ক্লাস করতে অনেক বেশি সময় লাগে, পাশাপাশি অনলাইন ক্লাস করার ক্ষেত্রে নিজের মোটিভটা সবসময় সঠিক রাখতে হয়, অর্থাৎ তোমাকে নিজের পড়াশোনা করে নিতে হবে। এখন ধরো তুমি কি করলে, তুমি অনলাইন ক্লাস করতে গেলে, অনলাইন ক্লাস করতে যে 10 মিনিট ক্লাস করলে, 3 মিনিট পাবজি খেললে, 2 মিনিট ফ্রি ফায়ার খেললে, 10 মিনিট চ্যাট করলে, এভাবে তুমি 3 ঘন্টার ক্লাস 5 ঘন্টায় শেষ করলে, তাহলে কিন্তু তোমার চান্স আর হবে না। অনেকে আছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বা ওই মনোযোগটা পুরো ক্লাসে একা একা ধরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে অনলাইন ক্লাস না। পাশাপাশি অনলাইন ক্লাস ডিটেইল হলেও সেখানে কিন্তু সময়টা বেশি লাগে, যেখানে অফলাইন ক্লাস 2 থেকে 2.5 ঘন্টা হয়ে থাকে। কিন্তু অফলাইন ক্লাসের অসুবিধা হলো যে অফলাইন ক্লাসের কোয়ালিটি এবং কন্টেন্ট অনলাইন থেকে একটু কম হয়ে থাকে। পাশাপাশি অফলাইন ক্লাস তুমি চাইলেই বারবার পাবে না, একটা ক্লাস শেষ মানে সেটা শেষ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানকার আলোচনা থেকে বোঝা গেল যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে পড়াশোনা তোমাকে নিজেকে করে নিতে হবে, বাট অফলাইন ক্লাসের ক্ষেত্রে তোমাকে পড়াটা পড়িয়ে দেওয়া হবে, কিন্তু অনলাইনে পড়ানো হবে বেশি, অফলাইনে একটু কম। অনলাইন অফলাইনের সমস্যা মোটামুটি একটা সমাধান পাওয়া গেল। এখন চলে আসে আরেকটা খুব আস্কড কোয়েশ্চেন, সেটা হলো আমি নতুন বই কিনবো কিনা। অর্থাৎ আমার যে এডিশনের বই, তার পরের এডিশনের বইও বাজারে চলে আসছে, আমি ওই নতুন বই কিনবো নাকি পুরাতন বই দেখে পড়াশোনা করবো। এটা একটা ভালো উত্তর হলো তুমি কিছু বই কিনতে পারো। যেমন ধরো আজমল স্যার এবং হাসান স্যারের বইগুলো কিনতে পারো, কারণ তুমি যদি দেখো তাহলে এখন আমাদের দেশের শিশুরা 300টার পরিবর্তে 270টা হার নিয়ে জন্মগ্রহণ করতেছে, আমাদের বডিতে আরবিসির পরিমাণ কমে গেছে, আবার পুরুষদের মূত্রনালীর দৈর্ঘ্য বেড়ে গেছে, অ্যাকর্ডিং টু আজমল স্যার। আমরা আমাদের বিষয়ে জানি না, কিন্তু তিনি জেনে গেছেন। তো এই ক্ষেত্রে আমরা আজমল স্যারের বইটা কিনতে পারি, কারণ নতুন ইনফো থেকে যদি কোয়েশ্চেন হয় তাহলে অ্যান্সার হবে কিন্তু ওই নতুন উত্তরটাই, পুরাতনটার আর কোনো ভ্যালিডিটি থাকবে না। তার মানে আমরা যদি বই কিনতেই চাই তাহলে আজমল স্যার আর হাসান স্যারের বইটা কিনতে পারি। ওকে, তাহলে এখন বাদ বাকি সাবজেক্ট গুলো কি করবো? ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে পুরাতন বই পড়লেও কোনো সমস্যা নেই, তবে আমরা যেটা সব থেকে ভালো মতন করতে পারি সেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। ধরো তুমি কোনো বইটাই কিনবা না, তাহলে তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে তোমার যে কোচিং এ তুমি যুক্ত আছো সেই কোচিং থেকে তোমাকে দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করা হয়। সেই দাগানো বইয়ের পিডিএফ দেখে তুমি তোমার পুরাতন বইটা দাগাতে থাকবে। দাগাতে দাগাতে তুমি যখনই নতুন তথ্য পাবে সেটা স্টিকি নোটে লিখে তোমার বইতে লাগিয়ে রাখবে, অথবা ওই নতুন ইনপুট জন্য একটা নোট খাতা বানাতে পারবে। বাট যেহেতু আজমল স্যারের বইয়ের তথ্য অনেক বেশি চেঞ্জ হয়েছে, পাশাপাশি বোটানি বইটাও একটু চেক করে দেখতে পারো, এই দুইটা বই তুমি কিনে নিতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি 3টা সাবজেক্টের ক্ষেত্রেই এই স্টিকি নোট বা নিজের একটা নোট তৈরি করা কোচিং এর পিডিএফ দেখে এটা করতে পারো। আর যদি তুমি নতুন বই কেনো, তাও কিন্তু তুমি সবসময় পুরাতন বইটাই পড়বে, কারণ এই বইটা তোমার সাথে ছিল বিগত 2 বছর ধরে, এর সাথে তোমার একটা কানেকশন তৈরি হয়েছে। এখন তুমি যদি পুরাতন জনকে ছেড়ে নতুন জনের কাছে দিতে চাও, তাহলে কিন্তু তুমি ম্যাচ করতে পারবে না, তার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, তোমার মাথার মধ্যে ওই পুরাতন বইয়ের পেজগুলো কিন্তু গেঁথে গেছে। তাহলে আমি যদি নতুন বই কিনিও, সেখান থেকে আমি শুধু নতুন ইনফোগুলো দাগায় রাখবো, ওই চ্যাপ্টার পুরাতন বই থেকে পড়ার পর নতুন বই থেকে পড়ে নিবে। ওকে, তাহলে নতুন বই পুরাতন বই সংক্রান্ত সকল কোয়ারি আশা করি এখানেই শেষ হচ্ছে। আচ্ছা, এখন চলে আসি কিছু বিশেষ তথ্যের ব্যাপারে। অর্থাৎ মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেইগুলো নিয়ে আলোচনা করি। সাবজেক্ট ওয়াইজ প্রথমে বলি বায়োলজির ক্ষেত্রে। বায়োলজির ক্ষেত্রে কোন বই পড়বো এটা একটা বড় কোয়েশ্চেন। বায়োলজির ক্ষেত্রে আমরা সবসময় আজমল স্যারের বই আর হাসান স্যারের বই পড়বো। এখন আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে, বিশেষ করে বিগত 3-4 বছরে অনেক প্রশ্ন আসে বাইরের অন্য রাইটারের বই থেকে। এখন আমাদের পক্ষে তো এতগুলো বই পড়া সম্ভব না। আমরা বায়োলজির ক্ষেত্রে যদি চিন্তা করি, জুওলজির ক্ষেত্রে শুধু আজমল স্যারের বই ছাড়া অন্য কারোর বই পড়া আমাদের জন্য অনেক কষ্টকর। পাশাপাশি যদি বোটানির ক্ষেত্রে চিন্তা করি, বোটানির ক্ষেত্রেও তোমার হাসান স্যারের বই ছাড়া অন্য কোনো রাইটারের বই পড়াটাও বেশ কষ্টকর।
তাহলে এই জন্য আমরা কি করতে পারি, আমরা আজমল আর হাসান স্যারের বইটা মূল বই হিসেবে পড়বো, পাশাপাশি অন্যান্য রাইটারের বই এক্সট্রা ইনফোগুলো পড়বো, মানে এমন তথ্য যেগুলো আজমল স্যারের এবং হাসান স্যারের নাই। আজিবুর স্যারে আছে, আজিবুর স্যারটা বোটানি ক্ষেত্রে বিশেষ করে গুরুত্বপূর্ণ। আর জুওলজির ক্ষেত্রে অর্থাৎ জীববিজ্ঞানের ক্ষেত্রে আজমল স্যারের পাশাপাশি আলিম স্যার আর মাজেদা বেগমটা গুরুত্বপূর্ণ। তো এই বইগুলোর ইনফো আমরা কোথায় পাবো? তোমাদের যে বইগুলো প্রোভাইড করা হয় বিভিন্ন মেডিকেল কোচিং থেকে, তার মধ্যে বিভিন্ন গাইড, মেডিট্রিক্স ইত্যাদি রয়েছে। এই বইগুলোতে তোমরা দেখবা যে অন্যান্য রাইটারের ইনফো দেওয়া আছে। আমরা যদি মেডিট্রিক্স বা বিভিন্ন গাইডের কথা চিন্তা করি, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে একটা চ্যাপ্টারের উপর যখন সেখানে লেখা থাকে বিভিন্ন রেফারেন্স লেখা থাকে, তো ওই রেফারেন্স গুলো থেকে যে রেফারেন্স আমরা দেখতে পাবো যে মাজেদা ম্যাম বা আলিম স্যার লেখা আছে বা আজিবুর রহমান লেখা আছে, সেই জায়গাগুলো আমরা ওই বইগুলো থেকে, কোচিং এর বইগুলো থেকে দাগায় ফেলবো। আমরা কোচিং এর বই পড়ার ক্ষেত্রে শুধু ওই জায়গাগুলো পড়বো, যেগুলো যেগুলো আজমল স্যার থেকে তুলে কোচিং এর বইতে রাখা হয়েছে ওইগুলো আমরা পড়বো না। আজমল স্যারের জন্য আমরা মূল বইটা পড়বো। আচ্ছা, এখন মূল বই পড়ার ক্ষেত্রে বায়োলজির মূল বইটা ভালো মতো পড়তে হবে, শুধু দাগানো লাইন পড়ে চান্স পাওয়া যায় না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার মনের মধ্যে ডেটাগুলো গেঁথে যাবে, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সম্ভব না। ওকে, আরেক কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো গুরুত্বপূর্ণ, এক নম্বর হলো আজমল স্যারের বই পড়ার পর আজমল স্যারের বইয়ের শেষে কিন্তু অনেক সার সংক্ষেপ আছে, ওই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ওই জায়গাগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। আর আজমল স্যারের বই আমি যখন মূল বই হিসেবে পড়বো বা বা তোমার হাসান স্যারের বই যখন মূল বই হিসেবে পড়বো, তখন কিন্তু বইগুলোকে মোটামুটি ভালো মতো করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রশ্ন হয় মেডিকেলে তিন ধরনের, কিছু আছে প্রাইমারি কোয়েশ্চেন, কিছু আছে সেকেন্ডারি কোয়েশ্চেন, কিছু টারশিয়ারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন হচ্ছে সেইগুলা যেগুলো সব থেকে কমন এবং গুরুত্বপূর্ণ ইনফো, যেগুলোই বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসছে, বা যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইনফো, তুমি রিলেট করতে পারো বা ফিল করতে পারো এই তথ্যটা সহজ বাট অনেক ইম্পর্টেন্ট। যেমন ধরো যদি আমি রক্তচাপটা থেকে একটা প্রাইমারি কোয়েশ্চেনের এক্সাম্পল তোমাকে দিই, তাহলে হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করে কোন শ্বেত রক্তকণিকা, এই জাতীয় কোয়েশ্চেন গুলোকে বলে প্রাইমারি কোয়েশ্চেন। তুমি বিভিন্ন মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো, বিভিন্ন ভার্সিটি এক্সামের কথা চিন্তা করো, দেখবা যে এই কোশ্চেন অনেকবার আসছে। এগুলো হলো প্রাইমারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন গুলো খুব ভালো করে করতে হবে। মেডিকেলের 60% কোয়েশ্চেনই হয়ে থাকে প্রাইমারি কোয়েশ্চেন। এখন তারপরে যেগুলো একটু ডিপ কনসেপচুয়াল কোয়েশ্চেন একটু, সেগুলো হলো সেকেন্ডারি কোয়েশ্চেন। সেকেন্ডারি কোয়েশ্চেনও মেডিকেল এখন থাকে। আর কিছু আছে খুবই ডিপ, কঠিন, একদম বইয়ের ভেতর থেকে, সেগুলো তো বলা হয় টারশিয়ারি কোয়েশ্চেন। এগুলো মেডিকেলে খুবই অল্প পরিমাণে থাকে। মেডিকেলে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই প্রাইমারি সুপারফিশিয়াল কোয়েশ্চেন হয়। আচ্ছা, এরপরে আর মোটামুটি বায়োলজির ক্ষেত্রে এই কনসেপ্ট গুলো মনে রাখলেই চলবে। পাশাপাশি আর দু একটা কথা না বললেই নয়, সেগুলো কি বায়োলজির ক্ষেত্রে দেখবা যে কয়েকটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেগুলো একটা চ্যাপ্টার পড়তে বর্তমানে এই যেটা কোয়েশ্চেন বেশি আসে, আমার বার আসছিল কিন্তু আমার পরের বার একটু কম আসছিল, আমার আগের বারও এই জাতীয় কোশ্চেন বেশ ভালো মতো আসছিল যে নিচে কোনটি সঠিক কোনটি সঠিক নয়, মানে বৈশিষ্ট্যমূলক প্রশ্ন, যেখানে চারটা অপশনই বেশ বড় বড় হয়। তো মেডিকেলের বায়োলজি পড়ার ক্ষেত্রে প্রথম কথা যে আমরা যেই কনসেপ্ট অত্যন্ত জটিল মনে হয় তোমার কাছে, বা তোমার এইচএসসি তে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং নাই, এখন ওই জিনিসের ফুল আন্ডারস্ট্যান্ডিং নিতে হলে তোমার অনেক সময় লাগবে। সেটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে, মানে কনসেপ্টটার উপরে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তুমি খুব ডিপে না বোঝো, বাট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, না হলে ওখানকার যেই তোমার আহ জ্ঞানমূলক তথ্যগুলো আছে সেগুলো তুমি মাথায় বেশি দিন রাখতে পারবা না। ওকে, বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের পাশাপাশি তাদের কাজ, গুরুত্ব, তাৎপর্য, উদাহরণ, এই জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ। তুমি দেখবে যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই জায়গাগুলো থেকেই আসে। বায়োলজি বইটা একটু টেকুটে পড়তে হবে, কারণ বায়োলজি কোয়েশ্চেনটা মূলত মেডিকেলের অথেন্টিক কোয়েশ্চেন, এবং মেডিকেলের বায়োলজি কোয়েশ্চেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনের থেকেও একটু কঠিন হয়। আর পাশাপাশি বায়োলজিতে আরো একটু অ্যাডভান্স পড়াশোনার জন্য তোমরা তোমাদের বিভিন্ন কোচিং থেকে প্রদত্ত যেই কোয়েশ্চেন ব্যাংক গুলো আছে, সেখানে ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে আজমল স্যারের অনুশীলনী, আলিম স্যারের অনুশীলনী, মাজেদা বেগমের অনুশীলনী, আজিবুর রহমানের অনুশীলনী, এই জায়গাগুলো অনুশীলনী কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো। আরেকটা কথা তোমাদেরকে বলবো, সেটা হলো যদি তুমি কোনো কোচিং সেন্টারে এরকম কোনো বই পাও যেটাকে এক্সট্রা ইনফো বলা হয়, যেখানে অন্যান্য রাইটারের এক্সট্রা ইনফো যেটা আজমল স্যারে নাই এবং তোমার হাসান স্যারে নাই, যে তথ্যগুলো কিন্তু তোমার আজিবুর রহমানে আছে বা আলিম স্যারে আছে বা মাজেদা বেগমে আছে, সেই তথ্য সংবলিত কোনো বই পাও, সেই বইগুলো অবশ্যই কালেক্ট করবে এবং সেগুলো পড়তে থাকবে। তাহলে তোমার একই সাথে আজমল এবং হাসানের বইয়ের পাশাপাশি অন্যান্য রাইটার, স্পেশালি বোটানির ক্ষেত্রে আজিবুর, আর জুওলজির ক্ষেত্রে আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। ওকে, বায়োলজির পর বাকি থাকে আমাদের কেমিস্ট্রি আর ফিজিক্স। কেমিস্ট্রি ফিজিক্স এর ক্ষেত্রে দুইটা কথা বলবো, এক হলো বই কিভাবে পড়তে হবে,
দুই হলো অনুশীলনী কোয়েশ্চেন পড়তে হবে নাকি হবে না, পড়তে হলে কোথা থেকে পড়তে হবে। আচ্ছা, কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে মূল বই পড়াটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি অনুশীলনী প্রশ্ন পড়া গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলোর আমি যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমি দেখতে পেয়েছি বিগত 3 বছরে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি অনুশীলনী বা পুরো মেডিকেলের কোয়েশ্চেনের ক্ষেত্রে তুমি যদি অনুশীলনীর কথা চিন্তা করো, তাহলে তুমি দেখতে পাবে যে মোটামুটি প্রত্যেকবারই অন্ততপক্ষে 50টার বেশি কোয়েশ্চেন অনুশীলনী থেকে হুবহু চলে এসেছে। তাই জন্য আমাদেরকে অনুশীলনী পড়তে হবে। এখন কি টিচার অনুশীলনী পড়বো? ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি তপন স্যারের অনুশীলনী। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আজই নাকসের অনুশীলনী সবথেকে গুরুত্বপূর্ণ, পাশাপাশি আজই নাক স্যারের পাশাপাশি তোমার আহসানুল কবির স্যারের বইয়ের অনুশীলনী থেকে কিছু কোয়েশ্চেন আসতে দেখা যায়। তাহলে ফিজিক্সের জন্য আমি অবশ্যই ইসাক স্যারের অনুশীলনীটা সম্পূর্ণ ইসাক স্যারের বই থেকেই পড়বো। আর তপন স্যারের অনুশীলনী আমি চাইলে তপন স্যারের বই থেকে পড়তে পারি, তা না হলে আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়তে পারি। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা হাজারি নাক স্যারের বই অনুশীলনীগুলো সম্পূর্ণ হাজারি নাক স্যারের বই থেকেই পড়বো। আর পাশাপাশি আহসানুল কবির স্যারের বইয়ের অনুশীলনী আমরা চাইলে বিভিন্ন ধরনের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়তে পারি। ওকে, এখন বই কিভাবে পড়বো? বই পড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের প্রত্যেকটা জিনিস পড়া গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি যেগুলো আউট অফ দ্য সিলেবাস চ্যাপ্টার আছে, আচ্ছা আরেকটা কথা, যে আউট অফ দ্য সিলেবাস বা বলে কিছু নাই, বা আমাদের কিন্তু শর্ট সিলেবাস পড়লে চলবে না, আমাদের ফুল সিলেবাস পড়তে হবে। কারণ আমার বিগত বছরের মেডিকেল পরীক্ষার প্রশ্নটা, মানে 22-23 সালের প্রশ্ন যদি তুমি দেখো, তাহলে তুমি দেখতে পাবা যে আউট অফ দ্য সিলেবাস কোয়েশ্চেন বা শর্ট সিলেবাসের বাইরের কোয়েশ্চেন, আউট অফ দ্য সিলেবাস বলা উচিত না, কারণ এগুলো শর্ট সিলেবাসের বাইরের কোয়েশ্চেন, এইচএসসির সিলেবাস বাট শর্ট সিলেবাসের বাইরের কোয়েশ্চেন অনেক বেশি আসছে। আমার বা তুলনামূলক একটু কম আসছে, কিন্তু তবুও বেশ পরিমাণে এসেছে। তার মানে আমাদেরকে ফুল সিলেবাসের উপর প্রস্তুতি নিতে হবে, পুরোটা সিলেবাসই সমান গুরুত্বপূর্ণ। কোনো চ্যাপ্টার শর্ট সিলেবাসের মধ্যে নাই, এটাকে আমি লেস ইম্পর্টেন্সে করবো, এই সুযোগ নেই। ওকে, এখন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা অনেকে একটা ভুল করি যে আমরা বইয়ের সবকিছু পড়তে চাই। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বইয়ের সবকিছু পড়াটা গুরুত্বপূর্ণ নয়। বইয়ের সবকিছু আমরা বায়োলজির ক্ষেত্রে পড়তে পারি, বাট ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের পড়াশোনা হবে একটু সিলেক্টিভ। কিভাবে পড়বো সেটা আমি এখনই দেখাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কিন্তু বইয়ের অনেক জায়গায় যেটা বললাম বাদ দিতে পারবো, সব আমাদের পড়া লাগবে না। আর অনুশীলনী যে বিষয়টা, অনেকে মনে করে যে অনুশীলনী করে যাবো বইয়ের তত্ত্ব পড়বো না, অনেকে মনে করে বইয়ের তত্ত্ব পড়ে যাবো অনুশীলনী করবো না। দুই টাইপের মানুষই মারা খাবে। একমাত্র তারাই গেইন করবে যারা বইয়ের তত্ত্ব এবং অনুশীলনী সমানভাবে পড়বে। বইয়ের মধ্যে বোঝার যে জায়গাগুলো আছে আমরা একটু বোঝার চেষ্টা করবো, খুব কঠিন না হলে আমরা সেগুলো মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের এই লেভেলের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবো, পাশাপাশি সেখানকার ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবো। ওকে, আর পাশাপাশি বই পড়ার পর বইয়ের তত্ত্ব, বইয়ের তোমার যেই এমসিকিউ গুলো আছে গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ গুলো মানে এমসিকিউর জন্য যে ইনফো গুলো দরকার, ও পাশাপাশি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি বইয়ের মধ্যে বক্স আকারে অনেক এমসিকিউ থাকে, ওইগুলো পড়তে হবে। আবার তোমার ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সার সংক্ষেপ থাকে, ওইগুলো আমাদেরকে পড়তে হবে। আর এই তার পাশাপাশি বইয়ের তত্ত্ব, বইয়ের জ্ঞানমূলক কিন্তু এগুলো তো পড়াই লাগবে। এইগুলোর পাশাপাশি আমাদেরকে অনুশীলনী এমসিকিউ ভালো মতো সলভ করে যেতে হবে। চলে আসি জিকে এবং ইংলিশের। জিকে এবং ইংলিশের ক্ষেত্রে যে কথা আমি বারবার বলি সেটাই আবারও বলছি, জিকে এবং ইংলিশের ক্ষেত্রে 3 ধরনের কোয়েশ্চেন ব্যাংক খুব ইম্পর্টেন্ট। এক হলো বিসিএস, বিগত 20 বছরের বিসিএস কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি তুমি একেবারেই সময় না পাও, তাহলে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর, বাট বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চন ব্যাংক মোটামুটি পুরোটা সলভ করে যায় বেটার। আর তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যেগুলো তোমার কনসেপচুয়াল পার্ট বা গ্রামাটিক্যাল পার্ট, সেই গ্রামাটিক্যাল পার্টের জন্য তোমাকে ওই গ্রামাটিক্যাল পার্টের বিভিন্ন রুলস, বিভিন্ন আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, বিভিন্ন ট্রিক্স, ব্লা এটসেট্রা, থিওরি, এগুলো পড়ে নিতে হবে, আয়ত্ত করতে হবে, তারপর তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে। তার মানে তোমাকে ক্লাস করতে হবে। ইংলিশ ক্লাস অফলাইন না করে অনলাইন আমি বেশি প্রেফার করবো, কারণ অফলাইনে ইংলিশ ক্লাসের মান এর থেকে অনলাইনে ইংলিশ ক্লাসের মান অনেক ভালো। আর ইংলিশ ক্লাসের জন্য সবসময় নোট করতে হবে, নোট ছাড়া ইংলিশে ভালো করা সম্ভব না। আর মেমোরাইজিং পার্টির জন্য ইংলিশের ক্লাস করার দরকার নেই, মেমোরাইজিং পার্টির জন্য ইংলিশের ক্লাস করা মানে সময় নষ্ট করা, তার থেকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। অনেকের সিনোনিম অ্যান্টোনিমের সমস্যা আছে, এই ক্ষেত্রে তুমি যদি আমার রুলস ফলো করো, তাহলে অবশ্যই প্রত্যেকটা সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে যেই ওয়ার্ডটা সিনোনিম অ্যান্টোনিম চাইছে তার অর্থটা আগে জানা গুরুত্বপূর্ণ। তুমি সিনোনিম অ্যান্টোনিম বেশি বেশি প্র্যাকটিস করো। কোথাকার কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা? তুমি তুমি প্র্যাকটিস করো বিসিসি কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক, চাকরির পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক। আমি লিটারালি এগুলো সলভ করেই আমার বার যে 2টা সিনোনিম অ্যান্টোনিম আসছিল কমন পাইছি। আর আরেকটা কাজ করবা যে কোনো একটা সিনোনিম বা অ্যান্টোনিম পড়ার সময় ওই সিনোনিমের যেই 4টা অপশন আছে, ওই 4টা অপশনের অর্থ জেনে রাখবা।
সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার চাইতে বিভিন্ন ওয়ার্ডের মিনিং জানাটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস মনে রাখবো যে একটা নাউনের সিনোনিম সবসময় একটা নাউন হয়, বা একটা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম সবসময় একটা অ্যাডজেক্টিভই হয়। অর্থাৎ কোয়েশ্চেনের যে ওয়ার্ডটা আছে আর যেটা অ্যান্সার হবে তারা সেম পার্টস অফ স্পিচ হয়। এই ট্রিকটা অনেক সময় অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, আর ইংলিশের ক্ষেত্রে মোটামুটি এগুলো মনে রাখলেই চলবে। পাশাপাশি আমি যদি জিকেতে যাই, জিকের কোয়েশ্চেন বিগত বছরগুলোতে কিন্তু একটা গদবাঁধা ধরনের হতো, যে মুক্তিযুদ্ধ বা আমার 1947 থেকে 71-এর ইতিহাস পড়লেই হিউজ অংশ কমন পাওয়া যেত। এখন কিন্তু আন্তর্জাতিক অ্যাড হয়েছে, পাশাপাশি সাম্প্রতিক জিকে এখন গুরুত্ব পাইছে, পাশাপাশি বেশ কিছু র্যান্ডম টপিক থেকে জিকে আসা শুরু করছে। তার মানে এই নয় যে বাংলাদেশের যে ইতিহাস বা আমাদের যেই প্রাচীন ইতিহাস থেকে শুরু করে 1947 থেকে 71 ইতিহাস, এটা লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। বিগত বছরে অর্থাৎ 24-25 সালে, 24-25 না 24-25 সালে কিন্তু মুক্তিযুদ্ধ বা এই রিলেটেড অর্থাৎ প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে ব্রিটিশ আমলের ইতিহাস, বা মানে যেটাকে আমরা বাংলার ইতিহাস বলতে পারি একদম 1971 পর্যন্ত, প্রিভিয়াস ইয়ার গুলো থেকে শুরু করে, যার মধ্যে প্রাচীন বাংলার ইতিহাস হচ্ছে, তোমার ইংরেজি ইতিহাস হচ্ছে, বা ব্লা 1948 থেকে 71, এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরেও আসছে এবং একটা ভালো অ্যামাউন্টে আসছে। এর আগের বছরের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন গাইডে তুমি যদি কনসেপ্ট বুক পড়ো জিকে, সেখানেই হুবহু আছে। আমি মিলাই দেখেছি, আমি যেগুলো পড়েছি তার মধ্যে থেকে এগুলো আসছে। যেমন ওই সময়কার ফুটবল দলের অধিনায়ককে, বা এরকম বেশ কিছু কোয়েশ্চেন ছিল। পাশাপাশি কিছু র্যান্ডম কোয়েশ্চেন ছিল, যেমন তোমার টেকনাফ থেকে তেঁতুলে যাওয়ার পথে কোন জেলা পড়ে, বা 100 টাকার মধ্যে কোন মসজিদের ছবি থাকে, এই জাতীয় কিছু র্যান্ডম কোয়েশ্চেন ছিল। তারপর ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, তা এগুলো কিন্তু তোমার জেনুইন কোয়েশ্চেন না। এই ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত, এই প্রশ্নটা আমি সম্ভবত কোনো একটা নার্স নিয়োগের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখছিলাম। তার মানে সব কোয়েশ্চেনই তোমার জিকে আর ইংলিশের ম্যাক্সিমাম কোয়েশ্চেনই ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে ভুল করে দেওয়া হয়, এগুলো নিজেরা টিচাররা করে দেয় না। ওকে, আর সেক্ষেত্রে তাহলে আমাদেরকে জিকের ক্ষেত্রে কি করতে হবে? জিকের ক্ষেত্রে যদি আমি কিছু অ্যাডভাইস দিই, 1 নম্বর হলো যে সাম্প্রতিক জিকের উপর এখন গুরুত্ব দিতে হবে। আগে সাম্প্রতিক জিকের তেমন একটা গুরুত্ব ছিল না। আমার আমি 22-23 সেশনের, আমার সেশনের আগ পর্যন্ত সাম্প্রতিক জিকে আসতোই না, আমার বাড়ি থেকে আসা শুরু করে। এবং এই বছরে বেশ কিছু সাম্প্রতিক জিকে দেখা গেছে। পাশাপাশি মানে আন্তর্জাতিক আসছে। আন্তর্জাতিকের ক্ষেত্রে এইবারকার আন্তর্জাতিক প্রশ্ন একটাই ছিল, এবং সেটা ছিল একটা সাম্প্রতিক আন্তর্জাতিক প্রশ্ন। পাশাপাশি জিকে ক্ষেত্রে কিছু অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই টিপিক্যাল কোয়েশ্চেন গুলোতে ভালো করার জন্য আমি তোমাকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার জাতীয় বইগুলো একটু দেখতে পারো, বা সাম্প্রতিক জিকে সংক্রান্ত যে বইগুলো তোমাদেরকে দেওয়া হয় কোচিং থেকে, সেইগুলো পড়তে পারো, যেগুলো আমি নিজে পড়িনি বাট পড়া উচিত ছিল বলে মনে করি। পাশাপাশি জিকেতে ভালো করার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট টপিক গুলো ফাইন্ড আউট করেছে, বিগত বছরগুলোতে কোন টপিক গুলো থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে, সেই টপিক গুলো ভালো করে থিওরি বেসড পড়াশোনা করবে। যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোর জন্য থিওরি বেসড পড়াশোনা করবে, প্লাস কোয়েশ্চেন বেসড সলভ করবে। আর যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলো শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, সেগুলোর জন্য তোমার থিওরি বেসড পড়াশোনা না করলেও চলবে। ওকে, আপাতত এতটুকুই মাথায় ছিল। আর আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে চেষ্টা করবো আরো ডিটেলস ভবিষ্যতে আলোচনা করা। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে, কিছু জানতে চাও, আমাকে কমেন্টে জানাইতে পারো। আর জিকে ইংলিশের ক্ষেত্রে এগুলোই বলবো যে আগে ফাইন্ড আউট করো কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিক গুলো থিওরি পড়ো, পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক বা মেমোরাইজিং টপিক, সেগুলো শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আর আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আমি ফিউচারে আরো চেষ্টা করবো আরো ভালো গাইডলাইন প্রোভাইড করার বিভিন্ন সাবজেক্টের উপর। আর তোমাদের যেটা বললাম, যে কোনো কোয়ারি থাকলে ইউ ক্যান আস্ক মি।